শুভ সকাল। সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি মডার্ন এজ। এখানে আজকে আমাদের আলোচ্য ডেকার্স ফিলসফি কজিটো ইরগো সাম। কজিটো ইরগো সাম এই কথাটা আমরা জানি যে এরই বাংলা হচ্ছে আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল। এই বিষয়েরই ব্যাখ্যা আজকে আমাদের এই ক্লাসে আমরা আলোচনা করব। ডেকার্ট আমরা আবারও একবার দেখে নিই তার সময়কাল, ডিসকোর্স অন মেথড, তারপর মেডিটেশনস অন ফার্স্ট ফিলসফি। এই যে এই বইটাতে মূলত এই দুটো বই মিলেই এই কজিটো ইরগো সাম, তার আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল, এই বিষয়টা সেখানে আলোচিত হয়েছে। আজকে আমরা পর্যায়ক্রমে সেই বিষয়টা বুঝে নেবার চেষ্টা করব। আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে তিনি তার সংশয় পদ্ধতি ব্যাখ্যা করছেন, মেথড অফ ডাউট। সেই সংশয় পদ্ধতির ব্যাখ্যাতে আমরা দেখতে পেয়েছিলাম যে তিনি প্রথমেই বলছেন যে আমি এমন এক জ্ঞান চাই যা হবে গণিতের মতো সুনিশ্চিত। আনপ্রেজুডিসড সার্চ ফর দ্য ট্রুথ, এটাই ছিল তার দার্শনিক যাত্রার এক লক্ষ্য, যেই লক্ষ্যকে সামনে রেখে তিনি তার এই দার্শনিক যাত্রা শুরু করেন। এবং সেখানে তিনি বলেন যে আমি এই সুনিশ্চিত জ্ঞানের দিকে যেতে এমন একটা জায়গা, এপিস্টেমোলজিক্যাল গ্রাউন্ড জিরো, তিনি বলছেন যে জ্ঞানতাত্ত্বিক একটা শূন্য অবস্থানে, বুদ্ধিবৃত্তিক একটা শূন্য অবস্থান থেকে আমি যাত্রা শুরু করব, যেখানে আমি কোনো কিছুকেই আগে থেকে ধরে নেব না, কারণ আগে থেকে ধরে নিলে পরবর্তীতে তা মিথ্যে বা ভুল প্রমাণিত হওয়ার সুযোগ থাকে। এই যে ধরে নেওয়া, যাচাই বাছাই না করে, কোনো কিছু যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা না করে কোনো কিছু ধরে নেওয়া আমাদের জন্য, তিনি ভাবলেন তার জ্ঞান, দার্শনিক জ্ঞান অর্জনের জন্য এটা একটা বাধা হয়ে দাঁড়াবে। আর দর্শন তো জীবনের বাইরে কিছু নয়। এই বিষয়টা কিন্তু দার্শনিকেরা দর্শনের প্রতিটা তত্ত্বে আমাদেরকে এই বিষয়গুলো শেখান, এই বিষয়গুলো বোঝাতে চান যে একজন বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ হিসেবে আমরা যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো কিছু যদি আমরা গ্রহণ করি তার কি পরিণতি হতে পারে, তার একটা ইন্ডিকেশন, কিন্তু তার একটা নির্দেশকও তাদের এই সব কথা। তো এই যে আলোচনা গতদিনের ক্লাসে ছিল যে মেথড অফ ডাউট, তার এই যে সংশয় পদ্ধতি, সেই সংশয় পদ্ধতির ধাপগুলোর শেষে তিনি আমাদেরকে দেখিয়েছিলেন, একটা জায়গায় তিনি পৌঁছেছিলেন যে আই এক্সিস্ট, আমি যে অস্তিত্বশীল, এটা আই এক্সিস্ট ইজ ইম্পসিবল টু ডাউট, দেয়ারফর অ্যাবসলিউটলি সার্টেন। সংশয় পদ্ধতিতে তাহলে ডেকার্টের পাওয়া প্রথম সুনিশ্চিত জ্ঞান ছিল যে কজিটো ইরগো সাম। এটা কোন ভাষা? এটা ল্যাটিন ভাষা। ল্যাটিন ভাষায় আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল, এই কথাটা ল্যাটিন ভাষায় লেখা হয়েছে এভাবে, ডেকার্ট এভাবে লিখেছেন যে কজিটো ইরগো সাম। তো এই কজিটো ইরগো সামের অর্থ আমরা ইংরেজিতে যদি দেখতে চাই তাহলে কি হবে? আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট। কথাটা খুব সহজ। এখানে একটা নতুন ভাষা বলে মনে হতে পারে, কজিটো ইরগো সাম, এটা কি বুঝতে পারছি না, কিন্তু ডেকার্ট পড়তে হলে, ডেকার্টের দর্শন আলোচনা করতে গেলে কজিটো ইরগো সামের সঙ্গে পরিচয় আমাদের থাকতেই হবে। যে এই কথাটা যেহেতু তার বইগুলো তিনি ল্যাটিন ভাষায় লিখেছিলেন, সে কারণে তিনি এই ল্যাটিন শব্দটা, এটা আমরা তার এই দর্শনটা বুঝতে সবসময় ব্যবহার করে থাকি। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পেলাম যে ইংরেজিতে তাহলে বলা হচ্ছে আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট, এরই বাংলা হচ্ছে আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল। এই বিষয় নিয়েই এবার আমরা আমাদের আজকের এই ক্লাসে বিস্তৃত আলোচনায় চলে যাব। আমি চিন্তা করি সুতরাং আমি আছি, বা আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল, এই কথাটাকেই আমরা, এই কথাটাকে যে প্রমাণ করা হয় তাকেই আবার
বলা হয়ে থাকে আত্মসত্তার ধারণা। ডেকার্ট কিভাবে তার আত্মসত্তার ধারণা প্রমাণ করেন সেই আলোচনাও এটাই। এখানে ডেকার্ট কি দেখাচ্ছেন সেটা আমরা এবার দেখার একটু চেষ্টা করি। প্রথমে ডেকার্ট বলছেন, তার এই বাক্যটা ব্যাখ্যা করছেন তিনি, তার এই আত্মসত্তার ধারণা ব্যাখ্যা করছেন। সেক্ষেত্রে ডেকার্ট বলছেন যে প্রথমেই আমরা যদি সন্দেহ ক্রিয়া এই দিকটায় যদি একটু নজর দেই, তাহলে আমরা দেখব যে সব কিছুকে আমরা সন্দেহ করতে পারি। ওই যে আমরা আগের দিনে ক্লাসে দেখেছি যে সংশয় পদ্ধতিতে তিনি বলছেন, আমি যা কিছু আমার জ্ঞানের যে সমস্ত সূত্র আছে, উৎস আছে, আমি সব কিছুকে সন্দেহ করব, কারণ আমি চাই একটা নিঃসন্দিগ্ধ এক জ্ঞান, সেখানে আমি পৌঁছতে চাই। তাহলে সেখানে পৌঁছতে গেলে আমি কোনো কিছুকেই যাচাই বাছাইয়ের বাইরে রাখবো না, সব কিছুকে আমি সন্দেহ করব। তারপর তিনি বলছেন যে সব কিছুকে যদি আমি সন্দেহ করি, তাহলেও আমি দেখতে পাই একটা বিষয়কে আর সন্দেহ করা যাচ্ছে না। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে এই সন্দেহ ক্রিয়া, সন্দেহ করার এই কাজটা। এই সন্দেহ করছি যে আমি, এ কথা তো আমি অস্বীকার করতে পারছি না। কোনো বিষয় নিয়ে যদি আমি সন্দেহ করি যে এটা কি একটা বই নাকি আমি ভুল কিছু দেখছি, তা যদি আমি ভাবিও, তাহলেও আমি যে সন্দেহ করছি এই কথাটাকে আর আমি কিছুতেই সন্দেহ করতে পারবো না, কেননা এটা সুনিশ্চিত যে সন্দেহ ক্রিয়ার কাজটা এখানে চলছে। আর এই সন্দেহ ক্রিয়াটা আসছে কোথা থেকে? এই সন্দেহ ক্রিয়া আসছে চিন্তা থেকে। চিন্তার ক্ষমতা আমাদের রয়েছে বলেই না আমরা সন্দেহ করতে পারছি। সন্দেহ তো চিন্তারই একটা রূপ। চিন্তা নানা রকম হতে পারে, আমরা আসবো এর পরে যে কিভাবে চিন্তাকে ব্যাখ্যা করেছেন ডেকার্ট, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আমরা মেডিটেশন শেষে সব উল্লেখ করেছেন তিনি, আমরা সেখানটায় আসবো। তার আগে আমরা এই জায়গাটা একটু বুঝে নেই। ডেকার্ট দ্বিতীয় ধাপে বলছেন যে এই চিন্তার একজন কর্তা আছেন। আছেন তো বটেই, তাই না? যে আমি যখন চিন্তা করছি তাহলে আমি চিন্তার কর্তা। আবার যখন আমরা ক্লাসে কথা বলি, যখন তোমরা কেউ উঠে দাঁড়িয়ে তোমার কোনো চিন্তার কথা তুমি বলো, তখন সেই চিন্তার কর্তা তুমি। এভাবে যে যিনি চিন্তা করছেন তিনিই চিন্তার কর্তা। তাহলে চিন্তার কর্তা ব্যতীত চিন্তা ক্রিয়া হতে পারে না। এটা খুবই সহজ যে চিন্তার ক্রিয়া যিনি করবেন তিনিই চিন্তার কর্তা। আচ্ছা, এবার তিনি বলছেন, ডেকার্ট বলছেন, চিন্তা ক্রিয়া থেকেই চিন্তাকর্তার অস্তিত্ব প্রমাণিত হয়ে যাচ্ছে। চিন্তা যিনি যদি করতে পারেন, আমরা দেখছি চিন্তাটা আছে, সন্দেহটা আছে, তাহলে সন্দেহকারী আছেন, চিন্তা আছে, চিন্তার কর্তা আছেন। আর চিন্তা ক্রিয়া থেকেই তাহলে এভাবে তিনি প্রমাণ করে দিচ্ছেন যে চিন্তার কর্তার অস্তিত্ব প্রমাণ হয়ে গেল চিন্তা ক্রিয়া থেকে। এবার তৃতীয় ধাপে এসে তিনি তার যে দার্শনিক তত্ত্ব সেটা আমাদেরকে তিনি বুঝিয়ে দিচ্ছেন চমৎকার ভাবে, যে আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল। এই যে প্রথম থেকে 3 ধাপে তিনি এই বিষয়টা প্রমাণ করে দিলেন, চিন্তার কর্তা হিসেবে আমি অস্তিত্বশীল। এই কথাটারই ল্যাটিন নাম হচ্ছে কোজিটো ইরগো সাম, এবং এটাই হচ্ছে ডেকার্টের দর্শনের প্রথম অসন্দিগ্ধ সূত্র, মানে সন্দেহ মুক্ত সূত্র। এই সন্দেহ মুক্ত প্রথম সূত্র তিনি প্রমাণ করলেন এইভাবে 3 ধাপে এসে তিনি এই সূত্রটা কি কোজিটো ইরগো সাম প্রমাণ করলেন কিভাবে? সন্দেহ ক্রিয়া দিয়ে, সন্দেহ ক্রিয়ার কর্তা বা চিন্তাকর্তা দিয়ে, এবং তৃতীয় ধাপে এসে বললেন কোজিটো ইরগো সাম, বা আমি চিন্তা করি সুতরাং আমি আছি বা আমি অস্তিত্বশীল। এই প্রমাণ করার পরে তিনি কিন্তু আরেকটা কথা বললেন। সেই কথাটা হচ্ছে যে এখন থেকে আমি সব কিছুকে, যা কিছু এরকম অসন্দিগ্ধ হতে পারে, সেগুলোকে জ্ঞানের জগতে আমি আমার যে দার্শনিক জ্ঞানের জগতে নেব, অন্য কিছুকে না। সেটা তো আমরা তার সংশয় পদ্ধতিতেও দেখে এসেছি যে তিনি এই কথাটা বলছেন। আরো আমরা তার দর্শনের যে লক্ষ্য আমরা গতদিনের ক্লাসে জেনেছি, সেখানেও তিনি বলেছেন এই কথাটা। এবার আমরা আরেকটু তাকাই যে এই যে কোজিটো ইরগো সাম, এটা আমরা দেখতে পেলাম তার দার্শনিক সূত্র, ডেকার্টের দার্শনিক সূত্র।
এখানে আত্মসত্তার যে অস্তিত্বের যে প্রমাণ তিনি দিয়েছেন সেটা নির্ভুল। একথা তো আমরা বলতেই পারি, কারণ আমরা দেখলাম কিভাবে কি চমৎকার ভাবে 3 ধাপে তিনি প্রমাণ করলেন আত্মসত্তার অস্তিত্ব। আত্মসত্তার এই যে প্রমাণ সেটা এত নির্ভুল কিভাবে? কারণ একে আর সন্দেহ করা যাচ্ছে না। তিনি বলছেন যে একে সন্দেহ করার চেষ্টা করলেও তা প্রমাণ হয়ে যায়, সে কারণে এটা এত নির্ভুল, এত প্রামাণিক। এরপরে তিনি বলছেন সন্দেহ হচ্ছে একটা মানসিক অবস্থা। সন্দেহ তো অবশ্যই মানসিক অবস্থা, আমাদের মনের ভেতরেই তো সন্দেহটা হয়, সে কারণে এটা একটা মানসিক অবস্থা। আর সন্দেহকারী না থাকলে সন্দেহ ক্রিয়া চলতে পারে না, আমরা একটু আগেই সেই বিষয়টা স্পষ্ট জেনে আসলাম। ডেকার্ট এখানে তার মেডিটেশনসে আবার বিস্তৃত ব্যাখ্যা করছেন আমাদের বোঝার সুবিধার্থে। তারপর ডেকার্ট আরেকটা কথা বলছেন, সেই কথাটা হচ্ছে এরকম যে ডুবিটো এরগো সাম। এই কথাটা কিন্তু একটু আলাদা কোজিটো এরগো সামের থেকে। কোজিটো এরগো সাম মানে হচ্ছে আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল, আর এখানে ডুবিটো এরগো সাম, এটার অর্থ কি? এই ডুবিটো মানে হচ্ছে আমি সন্দেহ করি, আমি চিন্তা করি যেমন কোজিটো, আমি সন্দেহ করি, এই কথাটার অর্থ ল্যাটিন ভাষা হচ্ছে ডুবিটো। তো আমি এখান থেকে কিন্তু আমাদের ডাউট শব্দটা এসেছে ল্যাটিন ভাষা থেকে, কিন্তু আমাদের ইংরেজি প্রচুর শব্দ আসা, এবং সেখান থেকে তোমরা খেয়াল করলে সব দেখতে পাবে যে এই ল্যাটিন শব্দগুলো, এই যেমন কোজিটো, এই কোজিটো থেকেই কগনিটিভ এ ধরনের শব্দের কিন্তু যোগসূত্র রয়েছে। জ্ঞান, জ্ঞান কগনিটিভ মানে হচ্ছে জ্ঞান সম্বন্ধীয়। এবং এখানে দেখো যে আমি সন্দেহ করি তাই আমি অস্তিত্বশীল। আরো ব্যাখ্যা করে দিলেন যে এই কোজিটো ইরগো সাম এসেছে ডুবিটো ইরগো সাম থেকে, আমি সন্দেহ করছি তাই আমি চিন্তা করছি, চিন্তা করছি সে কারণে আমি অস্তিত্বশীল। এরপর আমরা এখানে আরো প্রমাণ ডেকার্ট দিচ্ছেন যে কেন তার এই যে আত্মসত্তার যে প্রতীতি, আত্মসত্তার যে ধারণা, আত্মসত্তার যে উপলব্ধি, সেটা এত স্পষ্ট, এত প্রাঞ্জল, এত নির্ভুল কিভাবে? আমরা তার আরো কিছু প্রমাণ ডেকার্ট দিচ্ছেন যে আমি চিন্তা করি অতএব আমি আছি, এই যে কথাটা, এই কথাটা এর মধ্যে যে অস্তিত্ব, আমি আছি মানে আমি অস্তিত্বশীল, এখানে অস্তিত্ব সহানুমানের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়, সহজ প্রত্যক্ষণে স্পষ্ট। এবার মনে হয় তোমরা সহানুমান নিয়ে হয়তো ভাবছো যে এটা কি বুঝতে পারছি না। যেহেতু এটা ক্লাসে তোমরা যেভাবে প্রশ্ন করে জেনে নিতে, এখানে আমাদের সেই সুযোগটা নেই বলে আমি নিজেই একটু ধারণা করে নিচ্ছি যেখানে কি প্রশ্ন হতে পারতো তোমাদের দিক থেকে। যে তোমরা হয়তো বলতে যে সহানুমান কি, হয়তো অনেকের লজিক পড়া নেই, সে কারণে তোমরা বলবে যে সহানুমান তো বুঝতে পারছি না। তাদের জন্য একটুখানি বলি যে সহানুমান হচ্ছে লজিকের একটা টার্ম বা একটা পদ। এখানে কি বোঝায়? সহানুমান কিচ্ছু না, খুব জটিল কিছু না, শব্দটা অচেনা মনে হলেও এটা জটিল না, আমি এখনই বুঝিয়ে দিচ্ছি তোমাদের ব্যাপারটা। যে অবরোহ আরোহ অনুমান আছে, অবরোহ অনুমানে একটা মাধ্যম অনুমানে দুটো আশ্রয় বাক্য থাকে, মানে দুটো বাক্য থেকে একটা সিদ্ধান্ত আসে, দুটো বাক্যের সম্বন্ধযুক্ত দুটো বাক্য থাকে। যেমন পাখিদের 2 পা আছে, কাক একটা পাখি, অতএব কাকের 2 পা আছে। এই যে শেষের বাক্যটায় আমরা আসলাম আগের 2 বাক্য থেকে, আগের 2 বাক্যের একটা সংশ্লেষ হচ্ছে শেষের সিদ্ধান্তটা। আগের 2টা বাক্যকে বলে আশ্রয় বাক্য, আর শেষেরটা হচ্ছে সিদ্ধান্ত, তাকে বলা হয় সহানুমান। এখন ডেকার্ট বলছেন আমি চিন্তা করি সুতরাং আমি আছি, বা সুতরাং আমি অস্তিত্বশীল, এই কথাটা এরকম কোনো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তও হয়নি, যে সহানুমানের ভিত্তিতেও এটা প্রতিষ্ঠিত না। এমনকি এটা এতই সহজ প্রত্যক্ষণ যে আমাদের মনের ভেতরে আমরা একদম প্রাঞ্জল ভাবে এটা জানতে পারি, আমাদের কোনো সহানুমানের দরকারও হয় না। সহানুমান তো কোনো কিছু প্রমাণ করে, লজিক্যালি প্রুভ করে, কিন্তু আমাদের সেই পর্যন্তও যেতে হয় না, আমরা সহজ প্রত্যক্ষণেই এর স্পষ্ট রূপ দেখতে পাই। আচ্ছা, এবার আমরা পরে আবার আসি এর পরের ধাপে। সেখানে তিনি বলছেন আমি বা আত্মসত্তার এই প্রতীতি চেতনার ভিত্তি।
এই কথার অর্থ কি? এখানে আবার হয়তো তোমাদের মনে হবে এই প্রতীতি মানে কি? প্রতীতি তো বুঝতে পারছি না। প্রতীতি কিছুই না, প্রতীতি হচ্ছে উপলব্ধি। আমি বা আত্মসত্তা, আমি মানেই তো আত্মসত্তা, আত্মসত্তার এই ধারণা বা আত্মসত্তার এই জ্ঞান, প্রতীতি মানে জ্ঞান, প্রতীতি মানে উপলব্ধি। হ্যাঁ, এই যে আত্মসত্তার এই জ্ঞান বা উপলব্ধি হচ্ছে চেতনার ভিত্তি। আমরা চেতনাশীল প্রাণী, আমরা প্রথমে কি বুঝি যে আমার একটা নির্দিষ্ট নাম আছে। এই যে এই বিষয়টা, এটা হচ্ছে এই আত্মসত্তার যে উপলব্ধি আমাদের, সেই উপলব্ধিটাই হচ্ছে আমাদের চেতনার ভিত্তি, তাই তো? আমরা কোথাও যাচ্ছি, সেখানে কিছু কথা বলছি, কে আমি, কে আমি তো একজন ব্যক্তি, সেই ব্যক্তির নির্দিষ্ট একটা নাম আছে, যে কেউ তো, তাহলে সেই ব্যক্তির যে নিজস্ব যে চেতনার উপলব্ধি, প্রতিটি মানে উপলব্ধি, চেতনার উপলব্ধি, এইটাকে তিনি বলছেন, এই উপলব্ধিকেই চেতনার ভিত্তি বলছেন তিনি। আর এই ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে সত্যের মানদণ্ড বা সত্যের জ্ঞান। এবার ডেকার্ট বলছেন এই যে সত্যের মানদণ্ড তিনি পেলেন, যে তার চেতনার ভিত্তি হচ্ছে এই সত্যের, তার মানদণ্ড হবে, এবং সেই চেতনার ভিত্তি এটা আসছে কোথা থেকে? এই আত্মসত্তার উপলব্ধি থেকে। তাহলে ডেকার্টের দর্শনে এই কোজিটো ইরগো সাম বা আমি চিন্তা করি সুতরাং আমি আছি খুব গুরুত্বপূর্ণ, কেননা তাই হচ্ছে আমাদের চেতনার ভিত্তি, এবং সেই চেতনার ভিত্তির উপরেই দাঁড়িয়ে আছে ডেকার্টের সত্যের জ্ঞান। এখানে এর পরে ডেকার্ট আসছেন একটা জায়গায়, সেই জায়গাটাতে তিনি বলছেন যে ঠিক আছে, আত্মসত্তার উপলব্ধি আমরা বুঝতে পারলাম, প্রমাণ করলাম, আমরা ডেকার্ট প্রমাণ করলেন, কি চমৎকারভাবে প্রমাণ করলেন যে কিভাবে আমি অস্তিত্বশীল এ বিষয়টা প্রমাণিত হয়। তারপর ডেকার্ট বলছেন এই যে আমি, তাহলে এই আমির স্বরূপ কি? আমি কে? ডেকার্ট তার মেডিটেশনসে ঠিক এভাবেই প্রশ্নটা করেছেন, হোয়াট অ্যাম আই? তিনি এবার উত্তর দিচ্ছেন সেখানে যে আমি এমন কিছু যার মূল ধর্ম হচ্ছে চিন্তা করা, তাই তো? আমি যে একজন ব্যক্তি, সেই ব্যক্তির প্রধানতম লক্ষণ কি? যে আমি চিন্তা শক্তি সম্পন্ন একজন ব্যক্তি। আমি যদি চিন্তা করতে না পারতাম, তাহলে আমি যে একজন ব্যক্তি, আমার যে একটা নির্দিষ্ট নাম আছে, আমার যে নির্দিষ্ট পরিচয় আছে, এগুলো কিছুই আমি জানতাম না। আমির স্বরূপ এখানে ডেকার্ট যেটা বলছেন যে সাধারণভাবে আমরা যারা চিন্তাশীল, সুস্থ, তাদের স্বরূপটা কেমন? সেই আমির মূলে থাকে চিন্তা ধর্ম। আর আমরা যদি একটু শান্তভাবে মনটা শান্ত করে যদি একটু ভাবি, তাহলে দেখব যে আমরা যাকে আমি বলছি, সেই আমি আসলে একটা চিন্তা স্রোত। আমি প্রতি মুহূর্তেই আমাদের, যতক্ষণ আমরা জেগে থাকি ততক্ষণ আমাদের চিন্তা স্রোত আমাদের মাথার ভেতর দিয়ে বইতে থাকে, এবং যখন আমরা ঘুমিয়ে থাকি তখন সেই চিন্তা স্রোত স্বপ্নের আকারে বইতে থাকে। চিন্তাই আমাদের মূল ধর্ম। মানে এই চিন্তা মানে কিন্তু দুশ্চিন্তা নয়, এই চিন্তা মানে হচ্ছে যে কোনো চিন্তা, তুমি কোনো কিছু নিয়ে ভাবছো, সেটাকেই বলা হচ্ছে এই চিন্তার অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাহলে আমির স্বরূপ হচ্ছে আমি এমন কিছু যার মূল যে ধর্ম সেটা হচ্ছে চিন্তা করা। চিন্তা মানে কি? এই যে মাত্র বললাম দুশ্চিন্তা নয়, চিন্তা মানে হচ্ছে সংশয় করা, চিন্তা মানে হচ্ছে উপলব্ধি করা, চিন্তা মানে হচ্ছে ধারণা করা, ইচ্ছা, কল্পনা, অনুভব সবকিছুই হচ্ছে এই চিন্তার অন্তর্ভুক্ত। তুমি আজকে বাসা থেকে বের হওয়ার আগে হয়তো ভাবছো যে আমার একজন লেখাপড়ার বিষয়ে আমার বন্ধুর সঙ্গে দেখা করতে হবে, এটা একটা চিন্তা, এটা একটা চিন্তা। সেই চিন্তাটা হচ্ছে একটা ইচ্ছা চিন্তা এখানে চলে এসেছে। এরপরে যদি তুমি ভাবো আমি যে বের হব, যদি সে বাসায় না থাকে, এটা তুমি সংশয় করলে সাথে সাথে। তারপরে তুমি ভাবলে যে ঠিক আছে, একটা কোনোভাবে যোগাযোগ করে তারপরে যাওয়া যেতে পারে, সেটা তুমি আবারও ইচ্ছার মধ্যে চলে গেলে। এরকম তুমি একটু ভাবতে বসো, দেখো তুমি বলে তুমি নিজেকে যাকে জানো, সে সারাক্ষণ এই সমস্ত কিছুর মধ্যেই কিছু না কিছু করে, এবং সেগুলোকেই
একসঙ্গে আমব্রেলা টার্ম যেটাকে বলা হয় যে একটা শব্দের মধ্যে নিয়ে আসা, সেই একটা শব্দের মধ্যে ডেকার্ট এনেছেন চিন্তা করা বলে। যার এটা হচ্ছে সেই মানুষ, কোন মানুষ? যে মানুষের স্বরূপ আমরা প্রমাণ করলাম এতক্ষণ ডেকার্টের সূত্র ধরে যে আমি চিন্তা করি, সুতরাং আমি আছি, সেভাবে প্রমাণ হলো আমার অস্তিত্ব। এবং এই আমি কে? আমি হচ্ছি সেই যে চিন্তা করে, চিন্তার ক্ষমতা আছে যার। চিন্তাগুলো কি কি? এগুলো সবই হচ্ছে চিন্তার অন্তর্ভুক্ত। এরপরে আমরা এই যে কথাটা ডেকার্ট এই মাত্র বললেন, সেই কথাটারই আবার একটু দেখে নিই যে তিনি মেডিটেশনস বইয়ের কি ভাষাতে তিনি এই কথাটা বলেছেন। এইভাবে তিনি প্রশ্নটা করছেন, হোয়াট আই অ্যাম। আমি তো আত্মসত্ত্ব তো প্রমাণ করলাম, কোজিটো ইরগো সাম, আমি কি? এই যে প্রশ্ন করলেন, সেই প্রশ্নের উত্তর তিনি ঠিক এইভাবেই দিয়েছেন। এইমাত্র আমরা বাংলাতে যা কিছু বুঝে নিলাম, তারই ইংরেজিটা এবার দেখো, যে হি ফাইনালি কনক্লুডস দ্যাট হি ইজ এ থিঙ্কিং থিং। এই যে এইমাত্র আমরা বললাম যে আমরা চিন্তাশীল কিছু, আমরা কে? আমরা চিন্তাশীল কিছু, সে থিঙ্কিং থিং। এই থিঙ্ক হচ্ছে চিন্তা করা, এটা হচ্ছে বস্তু। থিঙ্কিং থিং, এ মাইন্ড, আমাদের মন। আমাদের মনের প্রধান কাজ হচ্ছে চিন্তা করা। সেই চিন্তার মধ্যে এবার তিনি ব্যাখ্যা করছেন, এ থিং দ্যাট ডাউটস, আন্ডারস্ট্যান্ডস, অ্যাফার্মস, ডিনাইজ, ইজ উইলিং, ইজ আনউইলিং, and also imagines and has sense perceptions. I think it is very much clear to you all because we just explained it in the previous slide. এর আগের স্লাইডে এই কথাগুলোই আমরা বাংলাতে বলেছি, ঠিক এই ভাষাতেই মেডিটেশনসে ডেকার্ট লিখেছেন। এই যে আমরা বললাম বন্ধুর কাছে তুমি যাবে কি যাবে না, ইচ্ছা করছো, এটা ইজ উইলিং, ইজ আনউইলিং। নাও করতে পারো, মেঘ এসেছে, বৃষ্টি হচ্ছে, যাবে কি না, ভিজতে পারো, তখন তুমি অনিচ্ছায় চলে গেলে। এই সমস্ত কিছু এই চিন্তার মধ্যে। এবং আমরা হচ্ছি ডেকার্টের ভাষায় এ থিঙ্কিং থিং, এ মাইন্ড। মনের ধর্ম কি? চিন্তা, মন চিন্তাশীল বস্তু, তাই হচ্ছে আমাদের মন। এবার আমরা শেষের দিকে চলে এসেছি। এবার শেষ কথা তিনি বলছেন যে আত্মসত্তার এই যে প্রতীতি, এটা এত সুনিশ্চিত কিভাবে হয়? প্রতীতি মানে আমরা এর আগেই বলেছি যে উপলব্ধি, জ্ঞান, প্রত্যয়, এগুলোই হচ্ছে প্রতীতি। আত্মসত্তার এই প্রতীতি কিভাবে এত সুনিশ্চিত? স্পষ্টতা ও প্রাঞ্জলতার কারণেই এই প্রতীতি এরকম সুনিশ্চিত। আমি যে আমি যে চিন্তা করছি, আমি যে সন্দেহ করছি, সে কারণে আমি, এর চেয়ে স্পষ্ট উপলব্ধি আর কি হতে পারে? সেই কারণে তিনি একে স্পষ্টতা ও প্রাঞ্জলতার প্রসঙ্গটাকে এত জরুরি হিসেবে নিয়েছেন ডেকার্ট, এবং তাকেই তিনি বলছেন সার্বিক প্রামাণ্য নীতি। সার্বিক প্রামাণ্য নীতি এই জন্য তিনি বলছেন যে তিনি বলছেন যে জ্ঞান এই স্পষ্ট এবং প্রাঞ্জল হবে না, তাকে তিনি নেবেন না। জ্ঞান তার যে দার্শনিক জ্ঞানের জগতে একটা প্রবেশের পূর্ব শর্ত হবে হচ্ছে তার স্পষ্টতা ও প্রাঞ্জলতা। সে কারণে এটা তিনি সার্বিক প্রামাণ্য নীতি বলছেন। তার এই ক্ষেত্রে তার যে নীতিটা তিনি আরো স্পষ্ট করছেন, যা কিছুর প্রতীতি স্পষ্ট প্রাঞ্জল, তাই নির্ভুল ও সুনিশ্চিত। কি চমৎকার ভাবে তিনি এতক্ষণের কথাটা এক লাইনে ব্যাখ্যা করলেন, যে যা কিছুর উপলব্ধি হবে স্পষ্ট ও প্রাঞ্জল, তাই হবে নির্ভুল ও সুনিশ্চিত। এবার দেখো যে তিনি বলছেন এই যে স্পষ্টতা ও প্রাঞ্জলতা, এটাই হচ্ছে সত্যের লক্ষণ, যে সত্যের মানদণ্ড তিনি এই স্পষ্টতা ও প্রাঞ্জলতাকে নিলেন। এবং এই যে চেতনাময় আমি, চেতনাময় মানে চিন্তাময়, চিন্তাময় আমির উপলব্ধি স্বতঃসিদ্ধ প্রমাণ নিরপেক্ষ এক সত্য, সেটাই আমরা কিন্তু এতক্ষণ আলোচনা করেছি। এবং এই যে চেতনার সঙ্গে অস্তিত্বের এই নিবিড় সম্পর্ক, এটাই হচ্ছে ডেকার্টের দর্শনের ভিত্তি। তাই এই আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল, এটা ডেকার্টের দর্শনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র, এই কোজিটো ইরগো সাম, এবং এটাই হচ্ছে ডেকার্টের দর্শনের ভিত্তি। এবার আমরা আসি যে এত যে সুন্দর করে ডেকার্ট তার দর্শন আলোচনা করলেন, তারপরও তো দর্শন জগতের নিয়ম অনুযায়ী সমালোচকদের আপত্তির বাইরে তা নয়। তারা যে আপত্তিগুলো তুলছেন
সেখানে সেই আপত্তিগুলো এরকম যে এই যে স্পষ্টতা এবং প্রাঞ্জলতার যে ভিত্তিতে ডেকার্ট সত্যের মানদণ্ড নির্ধারণ করলেন, তাকে কি আমরা যথার্থ বলতে পারি? যথার্থ তো বলা যাচ্ছে না, কারণ এটা তো ব্যক্তি সাপেক্ষ। প্রত্যেকটা মানুষের স্পষ্টতা এবং প্রাঞ্জলতার ধারণা তো তার নিজের নিজের। এক ব্যক্তির কাছে যা প্রাঞ্জল অন্য ব্যক্তির কাছে তা প্রাঞ্জল নয়, এরকম। তো এই ধরনের একটা আত্মগত আর ব্যক্তি সাপেক্ষ ব্যাপার কি করে সার্বিক বস্তুনিষ্ঠ হতে পারে? হতে পারে না। তো সার্বিক আর বস্তুনিষ্ঠ যা নয়, তা আমরা কি করে জ্ঞানের মানদণ্ড হিসেবে নেব? এই ছিল সমালোচকদের মূল যে আপত্তির জায়গাগুলো তার দর্শন নিয়ে। যে এবং তারা একটা কথা বলেছেন যে যা সত্য সকলের কাছে এবং সব সময়ের জন্য সত্য, কিন্তু ডেকার্টের সত্য তো আপেক্ষিক। কেননা একজনের কাছে হয়তো মনে হলো এটা আমার কাছে এমন স্পষ্টভাবে এসেছে, আরেকজনের কাছে আসেনি। এই হলো ডেকার্টের বিরুদ্ধে সমালোচকদের আপত্তি। কিন্তু আমরা এই আপত্তির পরেও এই কথাটা বলতে পারি, এই যে এতক্ষণ যে আমরা আলোচনাটা করলাম যে ডেকার্টের এই দর্শনের একটা মূল সূত্র কোজিটো ইরগো সাম, আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল, এটা নিয়ে এই যে তার প্রথম যে সুনিশ্চিত জ্ঞানের যে সূত্র তিনি বললেন, এর উপরে কিন্তু এই যে সূত্র অনুসরণ করে গণিতের জগতে কিন্তু অভাবিত ফল এসেছে। গণিতের জগতে গণিত যে পরবর্তীতে ডেকার্টের যে তিনি তো একজন মানে বিশ্বমানের গণিতবিদ, অনেক বড় মাপের। আজকের দিন পর্যন্ত যে এই কার্টেজিয়ান মেথড, কার্টেজিয়ান যে ফিলসফি, যেটা এখনো গণিতের জগতের একটা বড় অংশকে এখনো প্রভাবিত করে চলেছে এবং গণিতের একটা ভিত্তিও এটা। ডেকার্টের গাণিতিক যে নিয়ম, ডেকার্টের এই দার্শনিক পদ্ধতি, এগুলো। এবং এটা কিন্তু আমাদের অনেক কিছু একটা পথ নির্দেশনাও দেয় যে যে কোনো কিছুকে আমাদের চিন্তা শক্তি রয়েছে, সেই চিন্তা শক্তির ব্যবহার এবং আমাদের এই যে যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করে কোনো জ্ঞানের কাছে, কোনো সত্যের কাছে, কোনো উপলব্ধির কাছে পৌঁছানোর যে একটা অভ্যাস তারা এই দার্শনিকেরা আমাদের মধ্যে গড়ে দিতে চান, তার কিন্তু একটা বিশাল মূল্য রয়েছে। আমরা পৃথিবীর দিকে যদি তাকাই, আমরা দেখতে পাবো যে সেখানে এই ধরনের দার্শনিক জ্ঞান এবং চিন্তা এবং একটু শান্ত স্থির চিত্তে বসে ভাবা যে আমি যেই কাজটা করতে যাচ্ছি বা একে আমি সত্য বলে মেনে নিতে চাচ্ছি, একটু যদি পরীক্ষা নিরীক্ষা করে এগোনোর আমাদের অভ্যেস আমাদের থাকতো, তাহলে পৃথিবীতে হয়তো অনেক অশান্তি, অনেক বিশৃঙ্খলা, অনেক হানাহানি আমরা এড়িয়ে চলতে পারতাম। এই হচ্ছে দর্শনের এক প্রায়োগিক দিকের কথা বললাম। আর যদি তাত্ত্বিক দিকের কথা বলি, ডেকার্টের দর্শনের সেই তাত্ত্বিক যে গাণিতিক ভিত্তি, তার মূল্য অপরিসীম। সবাই ভালো থাকবে, আশা করি আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। Thank you for attending the class.